বাঙালি হিসেবে আমার ওইটাতে পোষায় না। এই হচ্ছে সমস্যা আমাদের বাঙালির, যে ট্রাক মার্কা নিয়ে নুরু সাহেব হয়ে গেলেন একদিকে, আর রাশেদের দিয়ে দিলেন তুমি ওই ধানের শীষ নিয়ে আরেকদিকে চলে যাও। এখানে আপনি আমাকে বলেন যে তারা যে একদিন রাজনীতি করতে নামছিল, তাদের কি মতাদর্শ ছিল? এই রাশেদ সাহেব যে আজকে চেঞ্জ করলেন, পোল্টি মারলেন এই জায়গায়, ওনার পিছনে মহাসচিব হিসেবে ওনার পিছনে যেই লোকগুলো দাঁড়াইছে, তার দলের জন্য শ্রম দিছে, ঘাম দিছে, তাদের চোখের দিয়ে কি তাকায় এখন সে? কার পলিটিক্স কে শেখাচ্ছে? তো আমরা একটা আশঙ্কা করি যে ইতিহাসে আমরা অনেক দেশ দেখি যেগুলো যুদ্ধ ছাড়া ভিতর থেকে ধ্বংস হওয়ার মতো কোনো দেশ আছে যেগুলো যুদ্ধ হয় না কিন্তু ভিতর থেকে তারা শেষ হয়ে গেছে। এরকম কি আমরা একটা ঝুঁকির মধ্যে পড়ে গেলাম যে যুদ্ধ বিধ্বস্ত ছাড়াই? হ্যাঁ, আমরা আমাদের সামনে মানে বিবিধ কারণে ধ্বংস আছে। আপনি কয়টা কারণে বলবেন আমি বলি। মোটা দাগে যদি একটু বলবেন আপনি। আচ্ছা ঠিক আছে, মোটা দাগে বলতেছি। নাম্বার 1, আপনার দেশে ইন্টারমিডিয়েট পাস করা একটা ছেলে 1 টাকাও ইনকাম করতে পারে না, হালাল ইনকাম 1 টাকাও করতে পারে না। মানেন কি মানেন না? মানে মাস্টার্স পাস করা ছেলে পিয়ন হয় এই বাংলাদেশে, এবং একই অফিসের সিইও মাস্টার্স পাস, আবার তার পিয়নও মাস্টার্স পাস। এগুলো ধ্বংসের লক্ষণ এগুলা, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর ধ্বংসের লক্ষণ বলি, শিক্ষা তো শেষ। এই শিক্ষা দিয়ে আপনার কিছু পাবেন না যদি এখনই আপনি কন্ট্রোল না করেন, ঠিক আছে? যেই দেশে ইন্টারমিডিয়েট মানে 12 বছর পড়ার পরেও একটা নাগরিক উপার্জনক্ষম হয় না, ঠিক আছে, সেই দেশে আপনি কি আশা করেন? অসম্ভব, কিচ্ছু করতে পারবেন না। চায়নার দিকে তাকান, একটা সময় চায়নায় ডাক্তার ইঞ্জিনিয়ার বন্ধ করে দিয়েছিল, বলছিল যে আগামী 1 প্রজন্ম আমার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে না, আমাকে শ্রমিক লাগবে, যেন প্রত্যেকে জানে। আজকে আপনি চায়নায় যান, চায়না যাওয়া এখন খুব একটা কঠিন না। চায়নায় যান, আপনি কি দেখবেন? রাস্তায়, তারপর হচ্ছে রেস্টুরেন্টে, ঘরে ঘরে ড্রোন, রোবট, বিজনেসম্যান, ওরা বিজনেস নিয়ে চিন্তা করে কন্টিনিউয়াস, ঠিক আছে? এবং চায়না এখন বলতেছে যে, মাঝখানে বলছিল শুধু একটা সন্তান, এখন চায়না বলতেছে 2টার বেশি হলে রাষ্ট্র তাদের ব্যবস্থা করবে। তো এটা গেলে একটা বিপদ। তাহলে এই জাতি আপনি টিকাবেন কীভাবে? 2 নম্বরে আসেন হচ্ছে ওই যে কথাটা বলে যে একটা রাষ্ট্রে মানে সব দুযোগেই নাকি মনে করেন যে সিকিউরিটি গার্ড থাকবে, শুধুমাত্র বাংলাদেশিদের যে দুযোগ আছে এটাতে লাগবে না, কারণ আমরা একজন আরেকজনের লেগ পুলিং করি, ঠিক আছে? আপনি এমন এমন প্রসঙ্গ তুলছেন, একটা নিয়েই আমি অনেকক্ষণ কথা বলতে পারি। তো এই জন্য আমি বললাম যে দেখেন বাংলাদেশের ঘটনাটা কি। বাংলাদেশে দেখবেন যে আমরা আমাদের ভেতরে একটা কিন্তু প্রবণতা আছে, যখনই আপনার সাথে আমার দেখা হইতেছে, আমি আপনি দুজনের মাপতে শুরু করি, আপনি কি আমার চেয়ে মানে বড় না ছোট, সামাজিক স্ট্যাটাসে বড় না ছোট, ইগোটাই ফার্স্ট কাজ করে, ঠিক আছে? এটা কেন করে জানেন? এটা করার মেইন কারণ হচ্ছে যে আমাদের দেশ একটা সময়ে যখন আগে ছিল জেলেদের দেশ, কৈবর্ত, ঠিক আছে, এবং তারাই রাজা হয়েছে এক সময়। মানে আমাদের পূর্ব জাতি কি জেলে ছিল? জেলে ছিল। আচ্ছা, জেলের পরে তো কৃষি জমি উদ্ধার করে কৃষকরা আসলো। তো এখন যেটা হয়েছে যে আমাদের দেশে আপনি খুব বেশি রাজ পরিবার পাবেন না, নবাব পরিবার, জমিদার পরিবার পাবেন না, ঠিক আছে? থাকলেও ধরেন আপনার নানি হয়তো বলছে যে তার বাবা জমিদার ছিল, অথবা মানে ঈশা খান ছিল, কিন্তু আপনি কিন্তু গরিব মানুষ, নর্মাল মানুষ। তার মানে কি বাংলাদেশের বেশিরভাগ অথবা সিংহভাগ মানুষ আমরা হচ্ছে ভূমিপুত্র। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, আমরা তো আবার যে ইংরেজদের আন্ডারে দীর্ঘদিন উপনিবেশ ছিলাম, প্রায় 200 বছর। এরা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিভেদ ঢুকিয়ে দিয়ে গেছে, ঠিক আছে? এই যে বড় ছোট ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এগুলো করে নিয়ে আসছে। এখন আপনি দেখবেন, আপনি কখনো লক্ষ্য করছেন কিনা জানি না, বড় বড় জংশন টাইপের যে থাকে রেল স্টেশন, ওখানে প্রথম শ্রেণী বিশ্রামাগার বলে একটা জিনিস থাকে, দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম শ্রেণী বিশ্রামাগারে কারা বসবে? যারা প্রথম শ্রেণীর টিকিট কাটছে। কিন্তু ওখানে ইনভেরিবলি ঢুকে আপনি দেখবেন যে প্রথম শ্রেণীর টিকিট কাটে নাই এরকম লোক ওখানে বসা। বাংলাদেশের মতো দেশে আপনি দেখবেন যে কেবল ম্যাজিস্ট্রেট হয়েছে, পয়লা ধাপের অফিসার, এসিল্যান্ড, এয়ারপোর্টে গেলে পরে ভিভিআইপি সারা সে আর ঢুকতেই চায় না এখন। অথচ ভিআইপি লেভেলে যাইতে, সচিব লেভেলে যাইতে তার এখনো অনেক দেরি। আমাদের ভিতরে না একটা বড় সমস্যা হয়ে গেছে, আমরা আমাদের এনটাইটেল যেটা আছি এটার চেয়ে বেশি চাই, ঠিক আছে? মানে আমার যোগ্যতা ওজনের চেয়ে বেশি জিনিস চাচ্ছি, রাইট। আমি ধরেন জনতার দলের একজন মহাসমন্বয়ক এবং মুখপাত্র হিসেবে আমার এনটাইটেলমেন্ট হচ্ছে চেয়ারম্যান, মহাসচিব, এর পরের চেয়ার, রাইট, তৃতীয় চেয়ারটা আমার, রাইট। কিন্তু আমি বাঙালি হিসেবে আমার ওইটাতে পোষায় না। এই হচ্ছে সমস্যা আমাদের বাঙালির। এই যে এনটাইটেলমেন্টের যুদ্ধ আপনি দেখছেন না,
যে ট্রাক মার্কা নিয়ে নুরু সাহেব হয়ে গেলেন একদিকে, আর রাশেদের দিয়ে দিলেন তুমি ওই ধানের শীষ নিয়ে আরেকদিকে চলে যাও। এখানে আপনি আমাকে বলেন যে তারা যে একদিন রাজনীতি করতে নামছিল, তাদের কি মতাদর্শ ছিল? এই রাশেদ সাহেব যে আজকে চেঞ্জ করলেন, পল্টি মারলেন এই জায়গায়, ওনার পিছনে মহাসচিব হিসেবে ওনার পিছনে যেই লোকগুলো দাঁড়াইছে, তার দলের জন্য শ্রম দিছে, ঘাম দিছে, তাদের চোখের দিকে কি তাকায় এখন সে? কার পলিটিক্স কে শেখাচ্ছে? তাই না? আমি মনে করেন যে আপনার জন্য রাত দিন খাটছি, খাটার পরে আজকে আপনি আমাকে বলতেছেন যে ভাই পলিটিক্স আছে, আমি এই জন্য এই ধানের শীষে যাইতেছি ট্রাক মার্কা ফালায় দিয়া। তো আমি যে ট্রাক মার্কের জন্য শ্রম দিলাম, ঘাম দিলাম, সেটার আপনি কি মূল্যায়ন করলেন? দ্যাট ইজ অ্যানাদার এরিয়া যেখানে পলিটিক্যালি উই আর ডাইং। আপনি যেটা জিজ্ঞেস করছেন যে ভেতর থেকে কীভাবে সমাজ ধ্বংস হচ্ছে। আরে ভাই, সামান্য একটা এমপিত্ব মন্ত্রিত্বর জন্য যদি আপনি আপনার দলীয় মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ জলাঞ্জলি দিয়ে, দল বিলীন করে দিয়ে মার্কায় যেতে পারেন, আপনি আসলে মানুষ হিসেবে কোন লেভেলের? এটা আপনি নিজে জিজ্ঞেস করেন, আমরা কেন জিজ্ঞেস করব? তো এইটা হচ্ছে আরেকটা ক্ষতি, বুঝলেন? আচ্ছা, মানে আমি যদি এখন একটা খুব কঠিন প্রশ্ন করি, জি। আপনি তো জনতার দলের একজন নীতি নির্ধারক, ভবিষ্যতে যদি আপনাকে বিএনপি বা জামাত বড় কোনো জায়গায় সেট করতে যায় যে আপনার জনতার দলকে আপনি বিলুপ্ত করবেন, সেক্ষেত্রে কি এই একই স্ট্যান্ড বা আপনার ইয়েটা কি থাকবে? আমি তো জনতা দলের আগে বাংলাদেশ আর্মিতে ছিলাম। জি। ইন্ডিয়ান আর্মি আমাকে মনে করেন যে পুরো পৃথিবী কিনে দিলে কি আমি ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম গায়ে পেতাম? চাপাইতাম না তো। বাট আমরা একসাথে কাজ করছি, ইউএন মিশনে আমরা কাজ করছি না? ইন্ডিয়ান অফিসারের ইউনিফর্ম পরে কাজ করছে, আমি আমারটা পরে কাজ করছি। আর পলিটিক্যালিও আমরা দেখেন, এক জীবনে আমি যদি বিএনপিতে অথবা জামায়াতে জয়েন না করি, কি হবে এই পৃথিবীর বলেন? আমাদের একটা বড় সমস্যা কি, আমরা নিজেদেরকে খুব গুরুত্বপূর্ণ ভাবি। আপনি খালি চিন্তা করেন, আমি ডেলিজ খান অথবা দেলওয়ার আজকে যদি এই পৃথিবীতে না আসতাম, পৃথিবীর কোনো কিছু সমস্যা হইতো? কোনো কিছু। আচ্ছা, আপনার এখান থেকে উঠে যাওয়ার সময় আল্লাহ যদি আমার মানে হায়াত শেষ করে দেয়, হ্যাঁ, আজরাইল এসে যদি আমার রুটা কবজ করে নিয়ে চলে যায়, কি আটকাবে বলেন তো? আমার ফ্যামিলি হয়তো কান্নাকাটি করবে 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপরে তো তাদেরকেও তো লাইফে নর্মালাইজ হইতে হবে। আমিও চাই যে তারা হোক। তো তাইলে আমার নিজের এত গুরুত্ব কেন ভাই? এইটাই ভুল, গুরুত্ব দেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার দ্বিতীয় যে জায়গাটায় আমি আসি, যে আপনি প্রশ্নটা করছেন, দারুণ একটা প্রশ্ন। আমি যেটা চিন্তা করবো সেটা হচ্ছে, আমি ধরেন বিএনপি অথবা ইয়াতে জামায়াতে জয়েন করলাম, এটারে তো আপনি কনভার্টিজম বলতে পারেন, মানে ধর্মান্তরিত হইলাম আমি, দলান্তরিত হইলাম। ধর্মান্তরিত কাউরে আজ পর্যন্ত আপনি প্রধানমন্ত্রী হইতে দেখছেন? না, বাংলাদেশের হিস্ট্রিতে এটা নাই। আপনি তারেক রহমানের মতো দরকার হলে 60 বছর পর্যন্ত মানে পরে থাকেন আপনি দাঁত চিপায়া, 60 বছর পরে আপনি প্রধানমন্ত্রী হবেন, ঠিক আছে? কিন্তু আপনি আজকে এই দল, কালকে ওই দল, এই মানে খালি ওই কি টু অ্যান্ড ফ্রো করতে থাকবেন, সোয়াপিং করতে থাকবেন। এই সোয়াপাররা জীবনে মনে করেন যে প্রধানমন্ত্রী হয় না, এরা এই ধরেন একটা সার্টেন লেভেল অফ পলিটিক্স করবে। বাট স্টেটসম্যান হইতে হলে আপনারা মনে করেন যে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে আদর্শ ছিল সেটা স্যাক্রিফাইস করতে হয় নাই, আল্লাহ তারে মানে প্রেসিডেন্ট বানাইছে। লেট প্রেসিডেন্ট এরশাদ, তার নিজস্ব একটা ছিল, মতাদর্শ ছিল তো জাতীয় পার্টি, এটা নিয়ে তো সে মনে করেন যে দেশের প্রেসিডেন্ট হয়েছে। সো এই জায়গাটায় এসে আপনার সাথে কথা বলতে গিয়ে জিনিসটা আমি আগে জানতাম তা না, এখন আমার কাছে হঠাৎ করে মনে হইলো আজ পর্যন্ত কেউ সোয়াপ করে হয় নাই। আমি এখান থেকে আলোচনার শেষে আবার বাসায় গিয়ে চেক করব যে রিপাবলিকান এবং ডেমোক্রেট যারা আছে ওইখানে কখনো আমেরিকান 42 জন প্রেসিডেন্টের হিস্ট্রিতে এরকম হয়েছে কিনা যে তারা সোয়াপ করে প্রেসিডেন্ট হইতে পারছে। গুড পয়েন্ট।